A1 শুরু। আচ্ছা এখন ও একটু অন্য রুমে গিয়ে কনসে পড়লে ভালো হয়। কনসেন্ট্রেশন হচ্ছে। ঠিক আছে। বাবুকে বলো যে তুমি একটু অন্য রুমে যাও, ও অন্য রুমে গিয়ে কনসে পড়ুক। হামজা, হ্যাঁ সাউন্ডটা আনমিউট করো। জি স্যার। দ্যাটস গ্রেট। আমি আমার সাথে একটু তুমি ইন্টারাপ্ট করবা, হ্যাঁ আমি যখন কোনো কিছু জিজ্ঞাসা করব তখন তুমি আমাকে একটু রেসপন্স করবা। আচ্ছা। ফার্স্ট হচ্ছে আমরা সায়েন্সের যেহেতু মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ছি, পৃথিবী মহাকর্ষ, তাই না? এইখানে আমরা কিছু কোশ্চেন্স একটু দেখি আজকে, যে কোশ্চেন্সগুলো আমরা পারি কিনা বা এই কোশ্চেন্সগুলো বুঝতে পারতেছি কিনা। যেহেতু একবার পড়ছি, আমরা আবার রিভিশনে যাব। এগুলো আহ, খুবই কোর কনসেপ্ট, হ্যাঁ, পৃথিবী মহাকর্ষের। এবং এই টার্মগুলোর উপরে পরীক্ষা আসে। যেমন ফার্স্ট হচ্ছে মহাকর্ষ বলতে তুমি কি বোঝো? মহাকাশে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ। জি স্যার। হ্যাঁ, তুমি একটু আমাকে রেসপন্স করবা যতটুকু তুমি বোঝো। যদি না বোঝো বলো যে স্যার বুঝি না, তাহলে আমি কন্টিনিউ করে যাব। আচ্ছা। আচ্ছা, এখানে ফার্স্ট হচ্ছে যে আমরা মহাকাশের একটা সূত্র পাইছিলাম। এই সূত্রটা হচ্ছে নিউটনের সূত্র, তাই না? নিউটনের সূত্রটা হচ্ছে m1 একটা বস্তুর ভর, m2 আরেকটা বস্তুর ভর। m মানে হচ্ছে মাস, মাস মানে হচ্ছে ভর। হ্যাঁ, এখন একটা বস্তু বলতে বোঝাচ্ছে ধরো একটা গ্রহ, m1 একটা গ্রহ আর m2 আরেকটা গ্রহ। এখন গ্রহটা হতে পারে পৃথিবীর সাথে মঙ্গল গ্রহ, বা মঙ্গল গ্রহের সাথে বুধ গ্রহ বা বৃহস্পতি। এরকম গ্রহ উপগ্রহর মধ্যে আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ। মহাকাশে যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে মহাকর্ষ। এখন দুটো বস্তু m1 m2, তাদের গুণ ফলে সমানুপাতিক হচ্ছে আমার ফোর্স। এফ মানে হচ্ছে ফোর্স। আমি ধরো কথা বলতেছি, তুমি ধরো কোনো কিছু যদি না বুঝে থাকো সাথে সাথে আমাকে একটু রেসপন্স করো, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, তাহলে সমানুপাতিক m1 m2, এফ ইকুয়ালস টু m1 আমি ধরে নিচ্ছি m1 হচ্ছে একটা গ্রহ, m2 আরেকটা গ্রহ। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, d ফর ডিস্টেন্স। এখন
একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর গুণফল হচ্ছে তার আকর্ষণ বলের সমানুপাতিক। তার মানে হচ্ছে বস্তু দুইটা যত বড় হবে তাদের আকর্ষণ বলও তত বাড়তে থাকবে। সমানুপাতিক মানে হচ্ছে বাড়তে থাকা, প্রপোর্শন বলে এটাকে। কথাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি একটা নতুন ডক শিট ওপেন করে তোমাকে দেখাই যে একটা আচ্ছা, এটা ধর একটা নতুন ডক শিট। প্রপোর্শনের সাইনটা হচ্ছে ঠিক এরকম। আমাদের লেআউট ম্যাথমেটিক্স ইনসার্ট, এই যে দেখো সিম্বলাইজ, আমার অনেকগুলো এখানে সিম্বল আছে। এই যে ইকুয়েশন সিম্বলে যাই, এইখানে দেখো প্রপোর্শন আমরা একটা সিম্বল পাবো, f is proportional to তুমি কি দেখতে পাচ্ছ অনেকগুলো সিম্বল এখানে দেখাচ্ছে যে আমরা এই সিম্বলগুলো ওয়ান আফটার ওয়ান শিখব। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এই Yes, sir. সিম্বলটা হচ্ছে আমার প্রপোর্শন সিম্বল। গট দ্য পয়েন্ট? এখন যদি আমি এখানে লিখি f is proportional to m1 into হচ্ছে কি m2, দ্যাট মিন্স যে একটা বস্তুর ভর আরেকটা বস্তুর ভরের যে গুণফল সেইটা তাদের আকর্ষণ বলের সমানুপাতিক। তুমি কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন তাহলে তুমি আমাকে বলো দুইটা বস্তুর ভর যদি বাড়তে থাকে তাহলে আকর্ষণ বল কি বাড়বে না কমবে? জি স্যার, কি বললেন? বললাম দুইটা বস্তুর ভর যদি বাড়তে থাকে তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বাড়বে না কমবে? স্যার বাড়বে। দ্যাটস গ্রেট। তাহলে এখন দেখি যে আমার এটা কি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে 1/d²। এটা কি তুমি বুঝতে পারছো? 1/d², এর মানে হচ্ছে জি স্যার। দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব সেটার বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে। ব্যস্তানুপাতিক মানে উল্টা, দূরত্ব যদি বাড়ে, ধরো সাপোজ তুমি দুইটা চুম্বক নিছো হাতের মধ্যে, দুই হাতে, এখন দুইটা চুম্বককে যদি তুমি দুই দিকে টানো, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে আকর্ষণ কমবে। আর যদি চুম্বক দুটোকে কাছে নিয়ে আসো তাহলে তাদের আকর্ষণ বাড়বে। সো এই আকর্ষণটা কতটুকু বাড়বে? এটা নিউটনের ভাষা হচ্ছে 1/d², মানে তাদের দূরত্ব যেটা থাকবে তার বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ইকুয়েশনটাকে আমি দাঁড় করাইলে কি ইকুয়েশন দাঁড়াচ্ছে? f ইকুয়ালস টু ইকুয়েশনটা দাঁড়াচ্ছে f ইজ প্রপোর্শনাল টু, দুইটা ইকুয়েশনকে যদি আমি মার্চ করি তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি m1 ইন্টু m2 ডিভাইডেড বাই কি এই d², d², রাইট, ডিস্টেন্সের বর্গ। এটাই কি আমার সূত্র। তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, এই ইকুয়েশনটার উপর বেস করে এই পুরো চ্যাপ্টারটা, তাহলে আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে মহাকর্ষ, পৃথিবী ও মহাকর্ষ। তার মানে পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণকে বলে অভিকর্ষ, আর পৃথিবী বাদে মহাকাশে যদি কোনো বস্তুর মধ্যে আকর্ষণ হয় সেটা হচ্ছে মহাকর্ষ। তাইলে আজকে আমরা প্রথমে মহাকর্ষ টপিকসটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসে অভিকর্ষ কি। অভিকর্ষ মানে হচ্ছে এখন আকর্ষণ যেই দুইটা বস্তুর মধ্যে ঘটবে সেই দুইটা বস্তুর মধ্যে যদি একটা থাকে পৃথিবী, তাহলে পৃথিবী আমাকে, তোমাকে, গাছ, টেবিল, খাতা, বই, যতগুলো অবজেক্ট দেখতে পারতেছি বা যতগুলো বস্তু দেখতে পারতেছি, অবজেক্ট অর্থ হচ্ছে বস্তু, এই প্রত্যেকটা বস্তু কতটুকু আকর্ষিত হচ্ছে পৃথিবী দ্বারা সেটা হচ্ছে অভিকর্ষ। একটু কি তুমি ক্লিয়ার? জি স্যার।
তার মানে হচ্ছে এখানে আমি খুবই স্পেসিফিক, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। সূর্য চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হচ্ছে মহাকর্ষ, কিন্তু পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। তাহলে মহাকর্ষ এবং অভিকর্ষ ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার দেখো একটা সূত্র তুমি একদম কমপ্লিটলি মুখস্থ রাখতে হয়, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা জানি যে F ইকুয়ালস টু এম এ। এখানে এম মানে হচ্ছে এম ফর হচ্ছে বস্তুর ভর, মাস, অ্যান্ড তোমার এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। অনেকগুলো ইংলিশ ওয়ার্ড আমি ইউজ করব, বাট পাশাপাশি আমি আবার বাংলাও বলে দিব, তুমি একটু ভিডিওটা আবার শুনলে বুঝবা। এই অ্যাক্সেলারেশন শব্দের অর্থ হচ্ছে ত্বরণ। আমরা ক্লাস 6-এ না 7-এ যেন ত্বরণ পড়ে আসছি। ত্বরণ মানে হচ্ছে একটা গাড়ি কত স্পিডে চলতেছে সময়ের সাপেক্ষে। ধরো 10 মিনিটে সে 5 কিলোমিটার যাচ্ছে, পরবর্তী 10 মিনিটে সে 10 কিলোমিটার যাচ্ছে, তার পরবর্তী সে 20 মিনিটে 15 কিলোমিটার বেগে যাচ্ছে। তো এই বেগের যে পরিবর্তন হয় সময়ের সাথে সেটাকে বলে ত্বরণ। তাই ত্বরণ কাকে বলে একটু বলো? সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন। বলো তো, তাই ত্বরণ কি? সময় সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন। চমৎকার। তাহলে এখন সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন যে ত্বরণ, এই ত্বরণটা যদি সমান্তরাল কোনো রাস্তায় ঘটে, যে সমান্তরাল রাস্তাটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে, গাড়ি তো আর উপর থেকে নিচে পড়ে না, রাস্তা যেরকম সমান ও সমান্তরালভাবে যায়, তখন সূত্রটা হচ্ছে এম এ, এফ ইকুয়ালস টু এম এ। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? ধরো সমান কোনো রাস্তায় কোনো গাড়ি চলতেছে বা কোনো বস্তু হাঁটতেছে সেই ক্ষেত্রে। কিন্তু এই সূত্রটাই অভিকর্ষজের ক্ষেত্রে, অভিকর্ষজ মানে হচ্ছে অভিযোগ আকর্ষজ, মানে পৃথিবীর দিকে আকর্ষণ। তাহলে পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে কোনো বস্তু, সেটাও তো সময়ের সাথে বেগের পরিবর্তন হবে। তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনটাকে তখন আমরা বলবো এফ ইকুয়ালস টু এম জি। এইখানে এম হচ্ছে সেই বস্তুটার ভর, কিন্তু জি হচ্ছে গ্র্যাভিটি। জিটা হচ্ছে কি? গ্র্যাভিটি। গ্র্যাভিটি মিন্স মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি। এই জি ইকুয়ালস টু আমরা ভ্যালু ধরবো হচ্ছে 9.8। এটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন এই যে এফ ইকুয়ালস টু এম জি, এটা তো হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আর এই যে এফ ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু এম টু বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। ঠিক আছে, এই দুইটা সূত্রের এটা একটা সূত্র, ঠিক আছে, এবং এটা আরেকটা সূত্র। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। আমরা নিউটনের ক্লাস 9-এ যখন উঠবো, আমি যখন তোমাকে ক্লাস 9-এ ফিজিক্সটা পড়াবো, আমরা এখন ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তেছি অলরেডি। এই ফিজিক্সের চ্যাপ্টারগুলো যখন পড়বো তখন তুমি খুব ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টেড হবা, যে খুব ইন্টারেস্টিং কিছু থট পাবা। থটগুলো হচ্ছে গতির সূত্র, এরপর আকর্ষণের সূত্র। সো এই গতি আকর্ষণের কম্বিনেশন সূত্র। তো নিউটন উনি যেই সূত্র দুইটার মধ্যে একটা কম্বিনেশন তৈরি করছে, সেই কম্বিনেশনটা হচ্ছে এইখানে আমি একটু দেখাই দিছি। সেটা হচ্ছে এই এম এবং জি এর মধ্যে একটা ফর্মুলা, যে ফর্মুলাটা কি হবে, এখানে অলরেডি ভেঙে গেছে ফন্টটা। আমি এখানে এবার ফর্মুলাটাকে যদি এক করি, তাহলে আমি এখানে বলতে পারি এফ ইকুয়ালস টু যদি এম জি হয়, আমি তোমাকে এই ডকশিটটাও দিয়ে দিব, এফ ইকুয়ালস টু যদি এম জি হয় আর এফ ইকুয়ালস টু যদি এইটা হয়, তুমি কি বুঝতে পারছো?
জি স্যার। এই প্রপোর্শনটাকে যদি আমি এখন উঠাই দিয়ে ইকুয়াল সাইন দেই, তখন এইখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসবে যেটাকে বলে জি। এই জিটাকে বলা হয় হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। কি বলা হয়? সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক, রাইট। এই জি এর একটা নির্দিষ্ট মান আছে, 9.98 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এইটা আমরা ক্লাস 8-এ পাবো না, বাট ক্লাস 9-এ আমরা পাবো। এবং আমরা এটা, তোমার আম্মু ডাক্তার যেহেতু, ওনাকে এইগুলো পড়াশোনা করে ওনাকে মেডিকেলে চান্স পেয়ে তারপরে ডাক্তার হইতে। তো আমি যেরকম বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, আমাকে গোল্ডেন পাইতে হয়েছে, এসএসসিতে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন, দেন বুয়েটে চান্স পাইতে হয়েছে। সো তোমাকে এইগুলা শিখতে হবে একদম মন থেকে, যে আমি কি শিখতেছি, মুখস্থ না, বাস্তবতা কি, এটার প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়। তো প্র্যাকটিক্যাল ইউজটা আমরা যাব সিলেবাসটা শেষ করার পরে, আমাদের সামনে আরও টাইম পাবো। প্র্যাকটিস যখন করব তখন আমি এগুলোর কিছু প্র্যাকটিক্যাল ইউজ দেখাবো। এখন আমরা যেটা কম্বিনেশন করব সেটা হচ্ছে এই এমজির সাথে আমরা এই যে গ্র্যাভিটি, এইটার একটা রিলেশন তৈরি করব। এই যে জি হচ্ছে কনস্ট্যান্ট, এম হচ্ছে হলো কি পৃথিবী, আর ছোট এম হচ্ছে ধরো পৃথিবীর সাথে কোনো বস্তু, এখানে ভাগ সাইন আসবে, আর এখানে হবে কি ডি স্কোয়ার, তার মানে ডি টু দি পাওয়ার স্কোয়ার, রাইট। হামজা, জি স্যার। একটু পর্যন্ত কি তুমি বুঝছো আমি দুটো ইকুয়েশনকে কিভাবে মিলাইলাম? জি স্যার। আমি জাস্ট এই ইকুয়েশনটার এইটা নিছি, এইটা ইকুয়ালস টু আমি বলছি এইটা, আর এখানে এম ওয়ানটাকে আমি বলে দিছি পৃথিবী। পৃথিবী মানে কি বড় হাতের এম, আর এম টুকে বলে দিছি কি পৃথিবীর উপর কোনো বস্তু। পৃথিবীর উপর একটা বস্তুর উদাহরণ বলো, কি হইতে পারে? স্যার গাছ হইতে পারে। রাইট, মানুষ, গাছ, টেবিল, চেয়ার, যে কোনো কিছু। এখন আমি যদি দুইটা ইকুয়েশন সলভ করি, সলভ করা মানে হচ্ছে কাটাকাটি করা, হ্যাঁ, তাইলে দেখবা যে এইখানে এই কনস্ট্যান্ট যেটা আছে জি, এটা তো উপরের এই দুইটা এম এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই এম আর এই এম কি কাটাকাটি করা যায়? জি স্যার যায়। যায়, তাহলে আমি এটা কেটে দিই। তাইলে এখন সূত্র কি দাঁড়াচ্ছে? এই জিটার মানে হচ্ছে কি বলছিলাম? গ্র্যাভিটি। গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে আমরা এইটাকে বলবো অভিকর্ষ ত্বরণ। কি বলবো? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তাইলে অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা একটা পেয়ে গেলাম, এই একটা সূত্র আমরা পাইলাম, তাই না? আবার এই একটা সূত্র আমরা পাইলাম, এই একটা সূত্র আমরা পাইলাম। ক্লিয়ার কিনা বিষয়টা? এগুলো হচ্ছে আমরা সব সূত্র পাচ্ছি, তাই না? এরপর এই আরেকটা সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে? এখানে জিটা হচ্ছে কি আমাদের সমানুপাতিক ধ্রুবক। জি এর একটা ভ্যালু আছে, আমাদের এটা সমানুপাতিক ধ্রুবক। জি এর ভ্যালু কত? আমরা যদি গুগল করি যে আমাদের জি এর ভ্যালু কত, দেখবা যে আমাদেরকে বলে দিবে যে জি এর ভ্যালু কত। ভ্যালু অফ কনস্ট্যান্ট জি, এটা ইন্টারন্যাশনালি ভ্যালুটাকে একটা ফিক্সড ভ্যালু হিসাবে মানা হয়। এই যে দেখছো আমি যেটা বললাম, নিউমেরিক্যাল ভ্যালু কত আসছে? 6.674 ইন্টু 10⁻11 মিটার কিউব
কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, আমি এটা জাস্ট এমনিতেই তোমাকে দেখাচ্ছি, বাট আমরা এগুলো যদি ম্যাথ সলভ করতে যাই তখন ম্যাথ সলভ করার সময় আমরা কোশ্চেনের মধ্যে এগুলো ভ্যালু দেখতে পারবো। যেমন আমরা যদি কোনো কোশ্চেন দেখি, আমরা লাস্টের দিকে কোশ্চেন পাবো, ওই কোশ্চেনে আমরা দেখব যে কি আছে। আচ্ছা, এইখানে অভিকর্ষ ত্বরণের আমরা একটা ভ্যালু পেয়ে গেছি, তাই না, জিএম। এখন এই অভিকর্ষ ত্বরণটার পৃথিবীর বিভিন্ন জায়গায় এটার মান বিভিন্ন রকম। এখন জি এর মান পৃথিবীর ঠিক কেন্দ্রে ডি এর উপর নির্ভর করে। জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। কথাটা কি তুমি বুঝতে পারছো? জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ধরো আমি একটা বাজারের ব্যাগ যদি সমতল রাস্তায় বহন করি তাহলে এইটার অভিকর্ষ ত্বরণ একরকম, কিন্তু যদি আমি কোনো পাহাড়ি এলাকায় বহন করি তাহলে এটার অভিকর্ষ ত্বরণ ভিন্ন। এখন তাহলে অঞ্চল ভেদে বিভিন্ন রকম কিরকম অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এইখান থেকে পুরো টপিকসটা তুমি মুখস্থ করতে হবে। কথা কি তুমি বুঝতে পারছো? এটা পরীক্ষায় আসবে। এখন এটা আমার বইতে আছে। বইতে কোথায় আছে? আমি যদি 57 পৃষ্ঠা, তাই না? তুমি অবশ্যই, আমি শীটগুলো দিব, কিন্তু তুমি শীটের চেয়েও বেশি প্রায়োরিটি দিবা তোমার বইকে। তুমি কি আমার কথা বুঝছো? জি স্যার। এটা কত নাম্বার চ্যাপ্টার? পিডিএফ গুলো রাইট ট্র্যাক দিচ্ছে না। এটা হচ্ছে সপ্তম চ্যাপ্টার, 57 না, তাহলে এখানে 60 দিই। আচ্ছা, পরমাণুর গঠনের পরে এই যে আমি কিন্তু এইখান থেকেই আমি ওই শীটটা পুরোটা তুলছি, তার মানে আমাকে বইটা প্রায়োরিটি দিতে হবে। দেখছো বিষয়গুলো কিভাবে? এটা কিন্তু আমি যা দেখাইলাম এটা পুরোটা মুখস্থ করতে হবে, অভিকর্ষ ত্বরণ। অ্যান্ড দেন অভিকর্ষ ত্বরণের কি পরিবর্তন। পরিবর্তনটা কি হচ্ছে? মেরু অঞ্চলটার ব্যাসার্ধ কেন্দ্রের থেকে বেশি থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর হয় কি সবচেয়ে কম, বিষুবীয় অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে কম। যদি পৃথিবীর ব্যাসার্ধ কম হয়, মাথায় রেখো, পৃথিবীর ব্যাসার্ধ কেন্দ্র থেকে যেই অঞ্চলে কম সেই অঞ্চলে জি এর মান বেশি। শুনতে পাচ্ছ? আর যেই অঞ্চলে জি এর মান কম সেই অঞ্চলে আমার ব্যাসার্ধ কি হবে? বেশি। রাইট। তা বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, সুতরাং জি এর মান সবচাইতে কম। এটা রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। হ্যাঁ, এবার কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। একই উচ্চতা থেকে একই সময় একই টুকরা পাথর, এক টুকরা কাগজ ছেড়ে দিলে, এখানে একটা সে ইম্পর্টেন্ট একটা ভ্যালু বলতেছে যে কিরকম কি হচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা একদম চ্যাপ্টারের প্রথম থেকে আমরা একটু রিভিশনে গেলাম যে মহাকর্ষ কাকে বলে, তাই না? তারপর মহাকর্ষের নিউটনের সূত্র, নিউটনের সূত্রের প্রমাণ, হ্যাঁ, এবং হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এই পর্যন্ত। এখন এর উপরে আমি তোমাকে একটা কোশ্চেন শিট দিয়ে দিব, যেই কোশ্চেন শিটটা প্রবলেমগুলো তুমি সলভ করবা। যেমন তুমি এইখানে দেখো 60 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এখন পৃথিবীতে এবং চাঁদে কোনো বস্তুর উপর যে আকর্ষণটা, এই আকর্ষণটা কতটুকু বা এর পরিবর্তন কতটুকু হয়? 6/1 মানে ধরো পৃথিবীতে একটা বস্তুর ওজন যা, চাঁদে সেটার ওজনের 6/1 হয়। মানে 1/6 দিয়ে যদি তুমি গুণ করো ওই ওজনটাকে, তাইলেই তুমি চাঁদে ওইটার ওজন পেয়ে যাবা। হামজা কি আমার কথা বুঝতে পারছো?
জি স্যার। আমি একটু কোশ্চেন সলভিং এ চলে আছি, যেহেতু এই চ্যাপ্টারটা আমরা আগে একবার পড়ছি। এইখানে দেখো ভর এবং ওজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতেছে। সম্পর্কটা কিরকম? কোনো বস্তুর মধ্যে কি পরিমাণ পদার্থ আছে সেটা হচ্ছে ওই বস্তুটার ভর। আমি ধরলাম আলু, আলুর মধ্যে ওই যে কার্বোহাইড্রেটের পরিমাণটা সেটা হচ্ছে কি ওই আলুটার ভর। কিন্তু আলুটাকে নিয়ে যদি আমি মেরু অঞ্চলে চলে যাই, তাহলে ওর ভরের সাথে গুণ হবে কত? 9 মেরু অঞ্চলে চলে গেলে ওই ভরের সাথে কত গুণ হবে? 9.83। রাইট, 83। তাহলে তার ওজনটা একরকম। এখন ওই আলুটাকে নিয়ে আমি যদি বিষুবীয় অঞ্চলে চলে যাই, তখন কত গুণ হবে? 9.78। রাইট। তার মানে সূত্রটা হচ্ছে ওই সেম সূত্র, এই সূত্রটা দেখো, এফ ইকুয়ালস টু এমজি। কিন্তু এখানে এফটা হচ্ছে ফোর্স, আর এখানে ওজনটাকে আমরা বলবো কি ওয়েট। ওয়েট ইকুয়ালস টু এমজি। তুমি কি বিষয়টা ধরতে পারছো? জি স্যার। দ্যাটস গুড। আচ্ছা, তাহলে এফ ইকুয়ালস টু এমজি আর ডব্লিউ ইকুয়ালস টু এমজি একই কথা, তাই নয় কি? জি স্যার। তাহলে তুমি আমাকে বলো তো ডব্লিউ মানে কি? স্যার ডাব্লিউ মানে হচ্ছে আমি স্ক্রিনে লিখতেছি, কি লিখছি দেখো। ডব্লিউ মানে কি বলো? ওয়েট। হামজা কি আছো? হ্যালো।